আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এর আগের 3টা ভিডিওতে আমরা অধ্যায় 1 এর যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের রেসপন্স পেয়েছি, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের গাণিতিক ব্যাখ্যা এই অধ্যায়ের নাম। এই অধ্যায়ে যতগুলো সমস্যা আছে, যতগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কয়েকটা ভিডিওতে, কারণ অধ্যায়টা অনেক বড় এবং অধ্যায়টা তোমাদের জন্য নতুন। চতুর্থ শ্রেণীতে তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের জন্য একদম নতুন, তোমরা এই অঙ্কগুলো আগে কখনোই করোনি। সো আমি চেষ্টা করব তোমাদেরকে এই নতুন যে অঙ্কগুলো আছে তোমাদের এগুলাকে ভালো মতো বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা ভালো মতো দেখবে, সো দ্যাট তোমরা এই নতুন এই অঙ্কগুলো যেন ভালো মতো বুঝতে পারো। একবার যদি বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কগুলো করতে একদম সহজ হয়ে যাবে। সো গাণিতিক ব্যাখ্যা এই চ্যাপ্টারে তোমাদের 3 ধরনের অঙ্ক আছে। প্রথম অংশে দেওয়া আছে কিছু অঙ্ক যেগুলোতে তোমাদেরকে ক ধরে ওই সংখ্যাটা বের করতে হবে, বা এক্স ধরেও করতে পারো। আর দ্বিতীয় অংশে তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে সরল অঙ্ক, এবং পাশাপাশি কিভাবে সরল অঙ্ক একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে সরল অঙ্ক করতে হয় সেটা তোমাদেরকে এখানে দেওয়া আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে এই অঙ্কগুলো ভালো মতো বুঝিয়ে বলতে। এবং তৃতীয় অংশে তোমাদের দেওয়া আছে ঐকিক নিয়ম, যেটা তোমাদের জন্য একদম নতুন। ঐকিক নিয়ম কঠিন কিছু না। আশা করছি তোমরা এই ভিডিওটা যদি ভালো মতো দেখো তোমাদের এই নতুন অঙ্কের যে ধারাগুলো আছে সেটা তোমরা বুঝতে পারবে। সো গাণিতিক ব্যাখ্যা এই অধ্যায়ের নাম। এখানে প্রথম অংশটুকুতে দেখো গাণিতিক বাক্যটি হবে 48 ভাগ ক, তার মানে ক ধরে আমাদেরকে অঙ্কগুলো বের করতে হবে। প্রথমে দেওয়া আছে দেখো 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। বিষয়টা এমন না তোমরা অঙ্কগুলো আগে করো না, আগে করেছো কিন্তু আগে নিজে ক ধরে করা হয়নি। সো আমরা এখানে কিভাবে ক ধরে বা খ ধরে বা এক্স ধরে অঙ্কগুলো করতে হয় সেই নিয়মগুলো শিখবো। বলছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক ব্যাখ্যার বাক্যটি লিখি, ক এর মান নির্ণয় করি। তো বলা আছে দেখো 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে 8টি করে লিচু পাবে। তার মানে এটা সিম্পল একটা ভাগ অঙ্ক, তাই না? তার মানে কতজন শিক্ষার্থীর সংখ্যা আমরা কিভাবে বের করবো? যতজন শিক্ষার্থী থাকবে সেই কয়জন শিক্ষার্থীকে যদি 48টি লিচু ভাগ করে দিই তাহলে 8টি লিচু পাবে। সো এখানে দেখো গাণিতিক বাক্যটি হলো 48 ভাগ ক সমান 8। ক এর মান নির্ণয় করি। সো ক মান আমরা কিভাবে নির্ণয় করব? যখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যখন 48 ভাগ ক হবে তখন আমরা ক এর মান নির্ণয় করব ঠিক এইভাবে, ক সমান 48 ভাগ 8। ঠিক আছে, তার মানে যখন কটাকে আমরা এই পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব, তখন এই পাশে ভাগ থাকলে সেটা এই পাশে হয়ে যাবে গুণ। তার মানে এই এরকম হয়ে যাবে 8 গুণ ক সমান 48 হবে। ঠিক আছে, তার মানে ক সমান যখন এরকম এখানে গুণ হবে তখন এই ক সমান যদি বের করতে যাই তাহলে 48কে 8 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে আমার ক এর মান। তার মানে ক হলো 6। একটা অঙ্ক তোমাদেরকে করে দিয়েছে। ঠিক একইভাবে দেখো আর একটা অঙ্ক দেওয়া আছে, অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তার মানে 35 যদি আমরা কত যোগ করলে 52 হবে, সে কত সংখ্যা যদি ক হয় তাহলে 35 যোগ ক সমান হচ্ছে 52। দেখো আমরা তোমাদেরকে এটা করে দেওয়ার চেষ্টা করেছি। অজানা সংখ্যা যদি ক হয় তাহলে
35 যোগ ক সমান 52, মানে ক সমান হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি, উভয় পাশ থেকে যদি 52 বিয়োগ করি, 35 বিয়োগ করি, তাহলে ক 35 যোগ ক বিয়োগ 35 সমান সমান 52 বিয়োগ 35। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, যখন বাম পাশে যোগ থাকবে, যখন কর মান বের করব, তখন ডান পাশে যদি এই সংখ্যাটা যায় সেটা হয়ে যাবে বিয়োগ। তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে কর মান পাবো। সো এখানে কর মান হচ্ছে 17। তার মানে আমরা যদি 35 এর সাথে 17 যোগ করি তাহলে যোগফল হবে 52। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্কটি, 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 8টি করে চকলেট পাই, যেটা আমরা একটু আগে প্রথম বইয়ের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে এটার মতো করে করব। আমরা এখানে কিভাবে করেছি দেখো, ধরলাম যে শিক্ষার্থী সংখ্যা হলো ক, তাহলে শিক্ষার্থী সংখ্যা দিয়ে যদি আমরা 32কে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 8, তাই না? তো আমরা ক সমান হচ্ছে 32 ভাগ 8 সমান সমান হচ্ছে 4, তার মানে ক শিক্ষার্থীর সংখ্যা হলো 4। তার মানে যখন কর সাথে কোনো কিছু ভাগ করব, সেটা সেই সময় যদি কর মান বের করতে হয় তাহলে সেই সংখ্যাটা দিয়ে ডান দিকের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। জাস্ট এটা তোমরা মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং কর মান নির্ণয় করি। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। তার মানে ক যদি একটি সংখ্যা হয় আর এর সাথে যদি 20 যোগ করি যোগফল হবে 160, তার মানে ক যোগ 20 সমান হলো 160। একটু আগে বলছিলাম বাম পাশে যদি যোগ থাকে তাহলে সেটা যখন ডান দিকে যাবে তখন সেটা হয়ে যাবে বিয়োগ। তার মানে ক সমান হলো 160 বিয়োগ 20 সমান সমান হলো 140। তার মানে আমরা যদি একটি সংখ্যার সাথে যদি 20 যোগ করি, তার মানে 140 এর সাথে যদি 20 যোগ করি তাহলে হবে যোগফল 160। সো এখানে ক হলো 140। পরের সংখ্যাটি দেখো, পরের অঙ্কটি, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। বিষয়টা কি দাঁড়ালো, সংখ্যাটি কত সেটা বের করতে বললো, তাই না? তো আমরা ধরলাম অজানা সংখ্যাটা হচ্ছে ক। আমরা কি জানি যে ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে ভাজ্য। তো ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ক সমান হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হলো 7, ভাগফল হলো 5 আর ভাগশেষ হলো 4। 7 গুণ 5 যোগ 4, তার মানে ক সমান হচ্ছে 39। এইটা তোমাদের একটা ছোট অঙ্ক এমসিকিউ হিসেবে আসতে পারে। পরের পৃষ্ঠায় যাই আমরা। পরের পৃষ্ঠে দেওয়া আছে দেখো, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। আচ্ছা, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে দেখো। যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় না তাকে আমরা বলি খোলা বাক্য। অপরদিকে যে বাক্যটি সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় সেই বাক্যটিকে বলছি বন্ধ বাক্য। তার মানে যে বাক্যটি সত্য না মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে পারছি না, সেটাকে বলছি খোলা বাক্য। ঠিক আছে, তার মানে খোলা বাক্য কোনটা, এখানে একটা উদাহরণ দিচ্ছে দেখো, 9 যোগ ক সমান 21, এটা হচ্ছে খোলা বাক্য। তার মানে কি, এখানে ক সমান কত সেটা আমরা জানি না। সো আমরা এটা এই 9 যোগ ক সমান 21, ক যদি এখানে 10 হয় তাহলে হয়তো 19 হইতে পারে। সো আমরা এটা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি না, এই জন্য এটাকে বলছি খোলা বাক্য। আবার যে বাক্যটি
সত্য মিথ্যা নির্ণয় করা যায়, যেমন হচ্ছে এটাকে হচ্ছে বন্ধ বাক্য। এটা আবার দুই ধরনের আছে, এটা সত্য বাক্য, এটা হচ্ছে মিথ্যা বাক্য। সত্য বাক্য মানে হলো সত্য হবে, যেমন 6 গুণ 4 24, এটা হচ্ছে সত্য বাক্য। আবার এখানে দেখো মিথ্যা বাক্য কোনটাকে বলছি, 25 যোগ 4 ইজ গ্রেটার দেন, মানে এটা 30-এর চেয়ে বড় বলছে। আসলে তা না, 25 যোগ 4 হলো 29, যেটা 30-এর চেয়ে ছোট, তাই না? তাহলে এটা একটা মিথ্যা বাক্য। এরপরে দেখো 5 একটি বিজোড় সংখ্যা, এটা একটি গাণিতিক বাক্য এবং সত্য। 12 একটি বিজোড় সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা, সো এটা একটি মিথ্যা বাক্য। ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা একটা খোলা বাক্য, সো এটা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তাই না? তো এই জন্য এটাকে বলছি খোলা বাক্য। এটা তোমাদের এই পৃষ্ঠায় ভালো দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে একটা অঙ্ক আছে, দেখো নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে মানে কি, চতুর্ভুজের তো 4টা বাহু আছে, তার মানে 4, এখানে কর মান হবে 4, তাই না? চতুর্ভুজের বাহুর সংখ্যা জানা আছে, আমরা জানি, সো ক সমান হলো 4। তার মানে ক যদি বলা হয় যে চতুর্ভুজের 4টি বাহু আছে, তাহলে এটা একটা সত্য বাক্য হবে। এরপর অঙ্কটা দেখো, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তার মানে ক টাকার, ক এর মান বের করতে হবে। দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম, তার মানে কি চালের দাম হচ্ছে ক টাকা, তা আমরা 500 টাকা দিলাম আর ফেরত পেলাম হচ্ছে 85 টাকা। সো ক সমান হলো চালের দাম হলো 500 বিয়োগ 85 টাকা, তাই না? তার মানে ক সমান হলো 415 টাকা। এটা হচ্ছে ক এর মান। তার মানে যদি এখানে বলা হতো দোকান থেকে 415 টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম, তাহলে আমরা এটা একটা সত্য বাক্য বলে বলতে পারতাম। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। খ সংখ্যক কলম মানে 12 জনের মধ্যে 3টা করে কলম ভাগ করে দেওয়া হলো, তাহলে মোট কতটা কলম হবে, সেই মোট কলমের সংখ্যাটা বের করতে বলেছে। খুব সিম্পল, খ সমান হলো 12 গুণ 3, 36টা, তার মানে 36টা কলম 12 জনের মধ্যে 3টা করে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, এরপরে এই পৃষ্ঠাতে গ এর মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়, বলছে গ এর মান নির্ণয় করতে। প্রথমটা কি হচ্ছে, গ যোগ 12 সমান 19, তাহলে গ এর মান কত হবে? এখানে যদি যোগ থাকে বাম পাশে, তাহলে সেটা যখন ডান দিকে চলে যাবে তখন সেটা হয়ে যাবে বিয়োগ। তার মানে গ এর মান বের করতে হলে গ সমান 19 বিয়োগ 12। এবার এটা দেখো, 2 নম্বরটা দেখো, 48 বিয়োগ গ সমান 33। তাহলে এখন আমরা যদি এখানে গ এর মান বের করতে চাই, দুই ভাগে বের করতে পারি। একটা হচ্ছে উভয় দিকে যদি আমরা গ যোগ করি, যেহেতু গ এর আগে একটা বিয়োগ আছে, তাহলে আমরা উভয় দিকে গ যোগ করব। তাহলে এখানে যদি গ যোগ করি, তাহলে মাইনাস গ প্লাস গ সমান হচ্ছে 0, আর এখানে 33 যোগ গ হবে। এখন এই 33 যোগ গ সমান 48 যদি বের করতে হয়, তাহলে আমরা একটু আগে পড়েছি, যদি বাম পাশে বা ডান পাশে যদি যোগ যোগ থাকে, তাহলে সেটা যখন বাম দিকে বা ডান দিকে চলে যাবে তখন পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে গ এর মান হবে 48 বিয়োগ 33, সো গ সমান হলো 15। এই অঙ্কটা কিভাবে করবে, 8 গুণ গ সমান 32, সো গ সমান হলো, এ পাশে যদি গুণ থাকে এটা যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে, 32কে 8 দিয়ে ভাগ করতে হবে, গ সমান হলো 4। এইবার এটা কিভাবে করবা, 81 ভাগ গ সমান 9। এটাকে আমরা এভাবে করব যে উভয় দিকে আগে গ দিয়ে গুণ করব, তাহলে কি পাবো, 9 গ, আর এখানে হচ্ছে 81
কারণ গুণ আর ভাগে গটা কাটাকাটি হয়ে যাবে। সো 9 গ সমান 81, তার মানে গ সমান হলো 81 ভাগ 9। সো গ এর মান হচ্ছে 9। অথবা তোমরা এটা অন্যভাবে মনে রাখতে পারো, যদি ভাগ দেওয়া থাকে তাহলে সেটা ডান দিকের সংখ্যা দিয়ে ক কে যেটা দিয়ে ভাগ করেছে সেটাকে ভাগ করলে আমরা গ এর মান পেয়ে যাব। আবার বুঝিয়ে বলছি, 81 ভাগ গ সমান 9। তো এখানে আমরা 81 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে গ এর মান পেয়ে যাব। তো এরকম যদি অঙ্ক থাকে তোমরা সবসময় যে সংখ্যা দিয়ে গ বা ক কে ভাগ করেছে সেই সংখ্যাটাকে যদি ডান দিকের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গ এর মান পেয়ে যাব আমরা। এরপরে আসো 19 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া আছে, দেখো। বলছে একটি টেনিস বলের মূল্য 24 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে 246 টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তার মানে এখানে টেনিস বলের মূল্য, ক সংখ্যক টেনিস বল বলেছে, তার মানে কি ক গুণ 24 যোগ 150 সমান হলো 246, তাই না? কারণ বলছে ক সংখ্যক টেনিস বল আছে এখানে। সো ক সংখ্যক মানে যদি এটা দুইটা হয়, 2 গুণ টেনিস বলের মূল্য হচ্ছে, একটি টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে মোট মূল্য কত হবে সেটা আমরা আসলে বের করবো আর কি, তাই না? ধরি টেনিস বলের সংখ্যা হচ্ছে ক, মোট খরচ ক যোগ টেনিস বলের মূল্য আর একটি ক্রিকেট ব্যাটের মূল্য। সো 24 গুণ ক যোগ 150 সমান হলো 246। এখন আমরা যদি এই 150 কে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে 246 থেকে 150 বিয়োগ করতে হবে, তাহলে 246 বিয়োগ 150, 24 ক সমান 246 বিয়োগ 150 মানে হলো 96। আর ক সমান হলো, যেহেতু 24 গুণ ক, তাহলে এটা যখন ডান দিকে যাবে 96 কে 24 দিয়ে ভাগ করতে হবে, 96 ভাগ 24 সমান সমান 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের সংখ্যাটা দেখো, অঙ্কটা দেখো। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? ক এর মান 10, 11, 15 হলে খ এর মান কত? বলছে ক সংখ্যক ডিম কিনেছে আর একটা ডিমের দাম হলো 12 টাকা, তার মানে কি মোট মূল্য হচ্ছে ক গুণ 12, তাই না? ক গুণ 12 সমান হচ্ছে মোট মূল্য। তাহলে খ সমান খ, তাহলে মোট কত টাকা আমার এখানে মোট তার খরচ হয়েছে খ টাকা, তাই না? সো মোট 12 গুণ একটি ডিমের দাম যদি 12 টাকা হয়, ক সংখ্যক ডিমের দাম হবে ক গুণ 12। তার মানে মোট মূল্য হচ্ছে খ, স্যার খ সমান ডিমের সংখ্যা গুণ ডিমের দাম। এটা হচ্ছে ক এবং খ এর মধ্যে পার্থক্য। এখন ক এর মান যদি 10 হয় তাহলে ডিমের মূল্য হবে 120, 11 হলে হবে 132, আর 15 হলে হবে 180। ঠিক আছে, এ হলো আমাদের উত্তর। এরপরে যে সংখ্যার অঙ্কটা দেওয়া আছে দেখো। রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানে তাকে 116 টাকা ফেরত দিল। ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করি। তার মানে ক সংখ্যক টিস্যু বক্স, তার মানে কি কতগুলো টিস্যু বক্স কিনলো? ক সংখ্যক টিস্যু বক্স কিনলো 48 টাকা করে, তার মানে তাহলে টিস্যু বক্সের দাম কত হলো? ক গুণ 48, তাই না? দেখো, তাহলে দেওয়া টাকা সমান হচ্ছে মোট দাম প্লাস ফেরত টাকা, তাহলে খ সমান হলো টিস্যু বক্সের দাম প্লাস 116 টাকা। তাহলে টিস্যু বক্সের দাম হচ্ছে 48 গুণ ক, তাহলে খ সমান হলো 48 গুণ ক
যোগ 116, এটা হচ্ছে আমাদের ক এবং খ এর মধ্যে সম্পর্ক। এখন বলছে কি দেখো, ক এর মান 5 হলে খ এর মান গুলো নির্ণয় করি। তার মানে ক এর মান যদি 5 হয় তাহলে 48 গুণ 5 যোগ 116, তার মানে সে দোকানে গিয়ে 356 টাকা দিয়েছিল। ঠিক আছে, এই হলো আমার সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে পরের যে পার্টটুকু আছে হিসাবের ধারাবাহিকতা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে আমরা সরল অঙ্ক গুলোও দেখব। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের হিসাবের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। সো কিভাবে ক এবং একটা সংখ্যার মান বের করতে হয় সেই জিনিসটা আসলে এখানে ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। পরের ভিডিওর জন্য আগ পর্যন্ত ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।